স্বাগত বিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের 2 সদস্যের সঙ্গে বৈঠকে তিনি তার এই অবস্থানের কথা জানান। শনিবার বিকেলের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এবং সদস্য বদিউল আলম মজুমদার। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহিত করা হয়। জানান, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান রয়েছে। শনিবার পর্যন্ত মোট 8টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে আলোচনার কর্মসূচি নির্ধারণ করা আছে। ছাত্র জনতার প্রাণের বিনিময়ে আওয়ামী লীগের পতন হলেও 8 মাসেও থামেনি জ্বালানি খাতের দুর্নীতি। স্পট মার্কেটে এলএনজি কেনার নামে এখনও চলছে লুটপাট, যার খেসারত দিচ্ছে জনগণ। পেট্রোবাংলার তথ্য বিশ্লেষণে দেখা যায়, অন্তর্বর্তী সরকারের সময়েও এলএনজি সরবরাহ করছে আওয়ামী লীগ আমলের বিতর্কিত কোম্পানিগুলোই। প্রাকৃতিক গ্যাসের স্বল্পতার অজুহাতে 2018 সালে এলএনজি আমদানি শুরু করে আওয়ামী লীগ সরকার। সে সময় স্পট মার্কেট থেকে নগদ ডলারে এলএনজি কেনার নামে হাতিয়ে নেওয়া হয় বিপুল অঙ্কের টাকা। কিন্তু সরকার পতনের পরও থামেনি স্পট মার্কেট থেকে নগদ ডলারে এলএনজি কেনার দুর্নীতি। 8 মাস পার হলেও দীর্ঘমেয়াদী চুক্তির বদলে অন্তর্বর্তী সরকারও এলএনজি ক্রয়ে হাঁটছে বিগত সরকারের দেখানো প্রশ্নবিদ্ধ স্পট মার্কেটের পথেই। যদিও জ্বালানি সচিব বলছেন, ক্রয়ে স্বচ্ছতা আনতে জ্বালানি সরবরাহ চুক্তি যাচাই বাছাই করা হয়েছে। কাগজপত্র যাচাই বাছাই করলাম, যাচাই বাছাই করে দেখলাম যে আমাদের এখানে 27টা মতো সঠিক পাওয়া গেছে, বাকিগুলো আমরা বাতিল করে দিই। 27টার মধ্যে আবার চুক্তি করতে বলি, তখন তার 22টা প্রতিষ্ঠানকে আমরা যথার্থ মনে করলাম। এই 22টির সাথে আমার চুক্তি হয়েছে, বাকি 5টা হয়নি। আগে প্রতিষ্ঠান আছে, আগে ফিক্স ছিল 23টা প্রতিষ্ঠান, এর বাইরে কি পেত না। তবে বিশ্লেষকদের অভিযোগ, যাচাই বাছাই হয়েছে আওয়ামী লীগ সরকারের তৈরি করা নিয়ম অনুসরণ করেই। আর তালিকায় থাকা 23টি কোম্পানির মধ্যে পতিত সরকারের সময় স্পট মার্কেটের এলএনজি সরবরাহ করেছে মূলত 3টি প্রতিষ্ঠান, যাদের সঙ্গে বিগত সরকারের ক্ষমতাসীনদের যোগসাজশ আছে। ইউনূস সরকারের সময় গেল অক্টোবর ও নভেম্বরে স্পট মার্কেটের এলএনজি সরবরাহ করেছে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সংশ্লিষ্টতা থাকা প্রতিষ্ঠান বিটল এশিয়া, যারা 2024-এর জুলাই আন্দোলনের আগে নিয়মিত এলএনজি সরবরাহ করত। সরকারকে এই বাছাই প্রক্রিয়া ও আমূল ঢেলে সাজানো দরকার ছিল এবং সেই সমস্ত বাছাই প্রক্রিয়ায় সংশ্লিষ্টদেরকে সেইভাবে ও উন্মুক্ত পদ্ধতিতে জনগণের আস্থা অর্জন করার মধ্য দিয়ে নিয়োগ করা দরকার ছিল, সেসব কিছু করেনি। তো সুতরাং বাছাই প্রক্রিয়ায় দরপত্র ভিত্তিতে যাদেরকে সিলেকশন দেওয়া হবে, সেটাও কতটা পারফেক্ট কম্পিটিশন হবে, ত্রুটিমুক্ত হবে, স্বচ্ছ হবে, স্থানীয় সন্দেহ আছে। এই খাতে স্বচ্ছতা না আনলে সরকার প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। যাদের বিরুদ্ধে কর্তৃত্ববাদের মেয়াদে অনিয়মের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ আছে, সেই একই কোম্পানিকে যদি কার্যাদেশ দেওয়া হয়, তাহলে অবশ্যই এটা বিতর্কিত হবে এবং সেটার দায়িত্ব সরকারকে নিতে হবে। আমাদের যে ক্রয় নীতিমালা, তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে এই কোম্পানিগুলোকে কার্যাদেশ দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টি সরকারের উচিত হবে পরিষ্কার করে জনসমক্ষে জানানো। অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের সঙ্গে 2027 সাল থেকে দীর্ঘমেয়াদী এলএনজি সরবরাহের চুক্তি করেছে, কিন্তু তা কেন চলতি বছর থেকেই নয়, সেই বিষয়ে জানতে বারবার পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হয়। অবশ্য তিনি স্পট মার্কেটের জ্বালানি ক্রয় ও এর দুর্নীতি নিয়ে কথা বলতে রাজি হননি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধ রাজনৈতিকভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সাথে এলডিসি গ্র্যাজুয়েশন আরও 3 বছর পেছানোর দাবি তাদের। শনিবার রাজধানীতে বিটিএমএ আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন ব্যবসায়ীরা। আর সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বিজিএমএ প্রশাসন। জ্বালানি সংকট, বন্দরে আমলাতান্ত্রিক জটিলতা সহ নানামুখী সমস্যায় ভুগছে দেশের শিল্প খাত। এমন পরিস্থিতিতে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল এবং যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুদ্ধ দেশের শিল্প খাতে নতুন করে উদ্বেগ ফেলেছে। আমেরিকান কটন ইজ এ গুড কটন, তার ফাইবার লেন্থ ভালো, তার অনেক কিছুই এখানে আপনার আমাদের বেনিফিটের জায়গা আছে। কনসার্ন হচ্ছে আদার সেক্টরস, যেটা আমাদের ইকোনমিতে
সমস্যা হতে পারে। আমেরিকা আমাদের কাছে আসলে বাংলাদেশের টেরিফ হাই নিয়ে একটা কথা উঠছিল, নন টেরিফ নিড টু বি অ্যাড্রেস। এফডিআইতে লট অফ ব্যুরোক্রেটিক যেসব প্রবলেম সেই জিনিসগুলি কিন্তু অ্যাড্রেস করেছে। এছাড়া এলডিসি গ্রাজুয়েশন শিল্প খাতে বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দেশের শিল্প খাত আরও বড় ঝুঁকিতে পড়ার আশঙ্কা তাদের। ইন গার্মেন্টস, ইন টেক্সটাইল, ইন আদার এসএমই সেক্টর যারা আছে, যারা আমাদের ব্র্যান্ড এস্টাবলিশ যদি না করি এলডিসি গ্রাজুয়েশনের পরে আমাদের পক্ষে উইল বি ভেরি ডিফিকাল্ট টু সাস্টেইন অ্যান্ড দ্য কন্টিনিউ আওয়ার বিজনেস। সংকট সমাধানে চট্টগ্রাম বন্দরে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের তুলা আমদানির জন্য আলাদা ওয়্যারহাউস চালুর কাজ চলছে বলে জানিয়েছেন বিজিএমইএ প্রশাসক। কটন ওয়্যারহাউস যে বিষয়টা অলরেডি আমেরিকান একটা কোম্পানি, কার্গিল বলে একটা কোম্পানি, তারা অ্যাপ্লাই করেছে এবং এনবিআর এটা নিয়ে দ্রুত কাজ করছে। একটা সামনে ভালো ফলাফল পাওয়া যাবে। দুর্যোগকালীন সময়ে নিজেদের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই প্রশাসক। ক্যাশ ইনসেন্টিভ না দিয়ে আরও অন্য অনেক রাস্তা আছে, সেই রাস্তাগুলি অ্যাভেল করা যায়। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে মার্চ ফর গাজায় লাখো মানুষের স্লোগানে শনিবার মুখরিত হয় ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের বৃহৎ প্রতিবাদ সমাবেশে আগত মানুষের হাতে ছিল নানা প্লেকার্ড, ব্যানার আর ফিলিস্তিনের পতাকা। মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের সমর্থনে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানান আয়োজকরা। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে স্লোগানে মুখরিত করে দুপুর থেকে মিছিল আসতে থাকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে। বিকেল ৩টার দিকে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের সব গেট খুলে দিলে মানুষের স্রোত নামে সমাবেশস্থলে। ফিলিস্তিনে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে আসা মানুষের হাতে নানা প্লেকার্ড, ব্যানার আর ফিলিস্তিনের পতাকা। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানান ধর্মবর্ণের মানুষের ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। ইতিহাস সৃষ্টি করে শুধু ফিলিস্তিনের জন্য এক মঞ্চে দাঁড়ান বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শামিল হন শিল্পী, কবি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ। দলমত নির্বিশেষে এক কাতারে এসে ইসরায়েলের গণহত্যা বন্ধে সাহসী উচ্চারণ করেন তারা। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত কর্মসূচির মূল মঞ্চে ফিলিস্তিনের সমর্থনে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী সত্যরত্নীবন্দীগণ দৃঢ়ভাবে আহ্বান জানায় ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। অংশগ্রহণকারীরা ইসরায়েলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান। নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের বিশেষ মোনাজাতে অংশ নেন সর্বস্তরের মানুষ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সাভারে গণপরিবহনে বেড়েছে ডাকাতি ও ছিনতাই। গত ৩ মাসে চলন্ত বাসে এরকম অন্তত ৬টি ডাকাতি ও ছিনতাই হলেও পুলিশ এসব ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে অবহিত করছে। ঢাকা আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট পর্যন্ত ৫ কিলোমিটার সড়কে ঘটছে বেশিরভাগ ঘটনা। এতে আতঙ্কিত সড়কটির ব্যবহারকারীরা। 10 মার্চ রাত প্রায় 1টা গাবতলীর পর্বত মোড় থেকে সাভারগামী ওয়েলকাম পরিবহনের বাসে একসাথে ওঠেন 10 থেকে 12 জন যাত্রী। বাসটি বলিয়ারপুর গেলে এক যাত্রীর 2টি মোবাইল খোয়া যায়। সন্দেহভাজনদের তল্লাশি শুরু হলে বাস থেকে লাফ দিয়ে পালিয়ে যায় 2 যুবক। এ সময় তাদের সাথে থাকা ব্যাগে চাপাতি, মুখ বাঁধার কাপড় ও ডাকাতির সরঞ্জাম পাওয়া যায়। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে গণপরিবহনে হরহামেশাই ঘটছে এরকম ঘটনা। চলন্ত বাসে যাত্রী বেশে ওঠে ডাকাত ছিনতাইকারীরা। অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটে নেয় মূল্যবান সামগ্রী। বাধা দিলে করা হয় হামলা।
বাসটা যখন ব্যাংকটাউন যায়, ব্যাংকটাউন যাওয়ার পরেই যাত্রী বেশি যারা বসেছিল তারাই আসলে সামনে চলে আসে এবং তারা হাতে ছুরি চাকু নিয়ে যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা পয়সা মোবাইল ছিনতাই করে নেয়। এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় সড়ক ব্যবহারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় অপরাধ বাড়ছে বলছেন স্থানীয়রা। আমাদেরকে জিম্মি করে এইভাবে যে এই যে একটা ছিনতাই হচ্ছে, এটা প্রশাসনের দৃষ্টি দেওয়া খুবই জরুরি। আমরা তো ভয়ে থাকি সব সময়, সিএমবির ওইদিকে আমরা যাত্রী উঠাই না। দিনে দুপুরে আপনার ডাকাতি হতে আছে, আমাকে গলায় ছুরি ধরে মনে করেন যে সমস্ত কাজ করে, আমরা তো মনে করেন যে নিরপরাধ। প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান সচেতন মহলের। ছিনতাই রোধকল্পে আমার মনে হয় যে হাইওয়ে পুলিশকে আরো একটি রোল প্লে করা উচিত। একই সাথে সাভার থানা এবং আশুলিয়া থানা তাদের যে পয়েন্টসগুলো আছে, বিভিন্ন যে পয়েন্টসগুলোতে প্রতিনিয়ত ছিনতাই হয়, হটস্পট, সেগুলোতে তাদের উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন। এসব ঘটনাকে বিচ্ছিন্ন বলছে পুলিশ, প্রতিরোধে এসেছে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। মহাসড়কের দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমাদের আশুলিয়া সাভারে গত 3 মাস আগে যা হয়েছিল তার চেয়ে এখন অনেকটাই ছিনতাই ওই রকম আর নাই বললেই চলে। বর্তমানে এই যে বাসের যে এগুলো আছে, এগুলো আমরা আশা করি যে জিরোতে চলে আসবে। শুধু আশ্বাস নয়, নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ চায় সাভারবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।